অন্যায় করেছিলাম। নির্বাচনের পর বাংলাদেশের মানুষের সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসছে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এ দেশের ইতিহাসকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির মুক্তি পাবে। কিন্তু দুঃখের সাথে বলছি, বাংলাদেশের করুণ ইতিহাস, বাংলার মানুষের রক্তের ইতিহাস, এই রক্তের ইতিহাস মুমূর্ষু মানুষের করুণার আত্মনাতের ইতিহাস। এ দেশের করুণ ইতিহাস, এ দেশের মানুষের রক্তের রাজনীতি রঞ্চিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করে গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল জারি করে 10 বছর আমাদের গোলাম বানিয়ে রেখেছে। 1964 সালে 6 দফা আন্দোলনে আমার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আইয়ুব খানের পতনের পর ইয়াহিয়া খান এলেন। ইয়াহিয়া খান সাহেব বললেন দেশে শাসনতন্ত্র দিবেন, গণতন্ত্র দিবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। শুধু আমি বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাদেরকে অনুরোধ করেছিলাম 15 ফেব্রুয়ারি তারিখে আমাদের জাতীয় পরিষদের অধিবেশনে দিতে। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন মার্চ মাসে প্রথম সপ্তাহে সভা হবে। আমি বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো। আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব, এমনকি এই পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যা বেশি হলেও একজনের মতো যদি ন্যায্য কথা হয় আমরা মেনে নেব। ভুট্টো সাহেব এখানে ঢাকা এসেছিলেন, আলোচনা করলেন, বলে গেলেন আলোচনার দরজা বন্ধ নয়, আরো আলোচনা হবে। তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আমরা আলোচনা করলাম, আলাপ করে শাসনতন্ত্র তৈরি করব। সবাই আসুন বসি, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করব। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বার যদি আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। তিনি বললেন যে তাদের মেরে ফেলা হবে এবং তারপরও যদি তারা আসে তাহলে তাদের সন্ন্যাসার করা হবে। হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলিতে ডেকেছিল। আমি বললাম আমি যাব। ভুট্টো বললেন যাবেন না, 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে এলেন। তারপর হঠাৎ বন্ধ করে দেওয়া হলো। দোষ দেওয়া হলো বাংলার মানুষের উপর, দোষ দেওয়া হলো আমার উপর। আমি বললাম আপনারা শান্তিভাবে হরতাল পালন করুন। আমি বললাম আপনারা কারখানা, অফিস, আদালত সবকিছু বন্ধ করে দিন, জনগণের সারা দিন। আপনার ইচ্ছা জনগণ রাস্তায় বেরিয়ে পড়লো, সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য প্রতিভঙ্গ হলে আমি বললাম আমরা জামা কেনার পয়সা দিয়ে অস্ত্র পেরেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আর সেই অস্ত্র আমার দেশের গরিব দুঃখী মানুষের বিরুদ্ধে আজ বুকের উপর চালানো হচ্ছে। আমি পাকিস্তানের সংখ্যাগুরু আমার বাঙালির যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। আমি বললাম জেনারেল ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান কিভাবে আমার গরিবের উপর নির্মমভাবে গুলি চালানো হচ্ছে, কিভাবে আমার মায়ের কোল খালি করা হচ্ছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে, আপনি আসুন, আপনি দেখুন। তিনি বললেন আমি 10 তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স ডাকবো। আমি বলেছি কিসের অ্যাসেম্বলি, কিসের বসবো, কার সাথে বসবো? আপনারা আমার মানুষের বুকে রক্ত দিয়ে নিয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো? 5 ঘন্টা গোপন বৈঠকের সমস্ত দোষ তারা আমার উপর, বাংলার মানুষ উপর দিয়েছে। 25 তারিখে অ্যাসেম্বলি ডেকেছে, রক্তের ডাক শুকায় নাই। 10 তারিখে বলেছি রক্তে পাড়া দিয়ে, শহীদের উপর পাড়া দিয়ে অ্যাসেম্বলি চলতে পারে না। সামরিক আইন মশাল করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাককে ভিতরে ঢোকাতে হবে, যে ভাইদের হত্যা করা হয়েছে তাদের তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসবো কি বসবো না। এর পূর্বে অ্যাসেম্বলি আমরা বসতে পারি না। আমি প্রধানমন্ত্রী তো চাই না, এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার করে বলে দিয়ে এবার চাই আজ থেকে এ বাংলার কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টির জন্য বন্ধ থাকবে। গরিবের যাতে কষ্ট না হয়, তাতে আমরা মানুষ কষ্ট করে সেজন্য সে সমস্ত জিনিসপত্র আছে সেগুলোর হরতাল থেকে চলবে। ইস্কাত থেকে শুরু করে সকল যানবাহন বন্ধ থাকবে। 28 তারিখে কর্মচারী গিয়ে বেতন নিয়ে আসবেন। এরপর যদি বেতন দেওয়া না হয়
তারপর যদি একটি গুলি চলে, এরপর যদি কোনো লোকের উপর হত্যা করা হয়, তবে আমি আপনাদের মাঝে কথা রাখলাম, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন। বঙ্গবন্ধু সে ভাষণে 11 মিনিটের ভাষণে তিনি অসংখ্য সারা বাংলাদেশের মানুষকে অজ্ঞ করেছিলেন। তিনি সর্বশেষ যে বাক্যটি উচ্চারণ করেছিলেন, তার সে বাক্য শুনে সেদিন 60 কোটি মানুষ, কে কৃষক, কে শ্রমিক, কে জেল, কে নাপিত, কে দুপা, এটার পার্থক্য না করে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্যে তার রাজপথ নেমে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে মোকাবেলা করে 30 লক্ষ রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা বাংলাদেশ স্বাধীন করার পরেও আমরা রাজাকার মুক্ত করতে ব্যর্থ হয়েছিলাম। যুগে যুগে মির্জাফর জন্ম হয়, এটার প্রমাণ বাস্তব এবার 2024-25 সালেও বাংলার মানুষ আবারও দেখে গেল। তাই আমি আজকের ভিডিওে বলতে চাই, বঙ্গবন্ধু যেভাবে বাংলাদেশের মাটি থেকে রাজাকার মুক্ত করার লক্ষ্যে, জোর শাসক এবং দখলদার মুক্ত করার লক্ষ্যে যে আন্দোলনে ডাক দিয়েছিল, আসুন আবারও আমরা বাংলাদেশে যেভাবে সুৎখুর দখলদার ইউনূস বাহিনীর সরকার সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে সারা বাংলাদেশের ধ্বংসের কিনারে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে আজ আমরা আবারও ঐক্য করি বঙ্গবন্ধুর স্মরণে। আজকে এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। কারণ এই আন্দোলন এখন শুধু আওয়ামী লীগের আন্দোলন নয়, যেখানে বাংলার মানুষের নারীদের কোনো ইজ্জতের সিনেমিনে খেলা হচ্ছে, রাস্তাঘাটে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে যে দর্শকরা সিনেমিনে খেলেছে, এখন এই আন্দোলন হয়ে উঠেছে সকল শ্রেণীর মানুষের আন্দোলন। এখন বাংলার মানুষ বুঝে গেছে, জননেত্রী শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের জন্য প্রয়োজন নেই, সারা বাংলাদেশের মেহনতে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। তাই দফা 1 দাবি 1, শেখ হাসিনা কাম ব্যাক। বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ আবারও ফিরবে রাজাকারদের ধ্বংসযান হয়ে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনা।